বাংলাদেশ বিদেশি বিনিয়োগ টানতে ব্যর্থ হচ্ছে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় আপনার কাছে অনেক টাকা আছে, আপনি বিনিয়োগ করবেন কোথায়? হয়তোবা বাংলাদেশের ক্ষেত্রে সর্বপ্রথম একটা চিন্তায় আসবে যে জমি কিনা, অথবা হবে যে উচ্চ হারে ফিক্সড ডিপোজিট করা, অথবা কোনো শিল্প কারখানায় বিনিয়োগ করা। তেমনি ভাবে বিদেশের কোনো কোম্পানি বা বিদেশে কোনো ধনকুব যদি চিন্তা করে যে বিনিয়োগ করবে, তাহলে তারও তো কিছু এরকম মেজারমেন্ট আছে। এই বিনিয়োগটা আসলে বাংলাদেশ টানতে কেন ব্যর্থ হচ্ছে, কি কি অসুবিধা আছে, কি করলে এই বিনিয়োগ আসা সুনিশ্চিত হবে, সেই নিয়ে আজ প্রতিবেদন লিখেছে মামুনুর রশিদ, বাংলাদেশের একজন অর্থনৈতিক বিশ্লেষক। টানা ৩৫ বছর ধরে উনি দেশ বিদেশের বিভিন্ন বিনিয়োগ নিয়ে কাজ করেছেন এবং কাজ করে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করেছেন, কোনো ইনভেস্টর কিন্তু পত্রপত্রিকা পড়ে বিনিয়োগ করে না, তারা বিনিয়োগ করে ইতিমধ্যে ব্যবসা করেছে এমন কোনো কোম্পানি বা ব্যক্তি প্রতিষ্ঠানের থেকে অভিজ্ঞতা নিয়ে। তার মানে অবশ্যই আমাদের দেশ থেকে যদি কোনো কোম্পানি লাভবান হয়, কোনো কোম্পানি হিউজ পরিমাণে এদিক থেকে প্রফিট গেইন করতে পারে, তখন তার মাধ্যমেই, তার কথার মাধ্যমে, তার থেকে জেনে মানুষ কিন্তু আরো ইনভেস্টমেন্ট করতে উৎসাহী হবে। যদি দেখা গেল যে কোনো একটা মার্কেটে লাভ হচ্ছে, তখন তো সবাই বেশি ইনভেস্ট করতে চাইবে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানিরা যে আমরা ভাবমূর্তি ভালো করলাম, এটা করলাম, সেটা করলাম, এইটা না, বরঞ্চ কোনো কোনো কোম্পানি বাংলাদেশ থেকে যে কোম্পানিগুলো ইনভেস্ট করছে, তারা কি আসলে লাভের মুখ দেখতে পাচ্ছে, কতটা লাভ হচ্ছে অন্যান্য দেশের তুলনায়, এই সকল বিবেচনা করেই কিন্তু একটা দেশ আমাদের দেশে ইনভেস্ট করবে। তো আমাদের দেশে আসলে ইনভেস্টের বর্তমানে এফডিআই এর অবস্থা কি? বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট থেকে দেখলাম যে ২০২১ সালে আমাদের দেশে যে নেট ইনফ্লো ছিল, সেটা ছিল হচ্ছে $2.895 বিলিয়ন, $2.895 বিলিয়ন। ২০২২ সালে সেটা $3.479 বিলিয়ন। ২০২৩ সালে একটু কমেছে $3 বিলিয়ন কাছাকাছি। এখন এবং স্টকটা দেখি যে আসলে নেট এফডিআই কত আছে, মানে টোটাল স্টকটা $21 বিলিয়ন ছিল হচ্ছে ২০২১ সালে, $20 বিলিয়ন ২০২২ সালে, $20.5 বিলিয়ন ২০২৩ সালে, যেটা কিনা কি আস্তে আস্তে স্টকটা কমছে। তার মানে কিন্তু ইনভেস্ট, এখান থেকে অনেকে ইনভেস্ট সরিয়ে নিচ্ছে। এই যে প্রবণতাটা প্রতি বছর আসছে ইনফ্লো, ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস কোম্পানিগুলো আসলে ইনভেস্ট সরিয়ে নেওয়ার কারণে তো স্টক বাড়ছে না। তো এই সমস্যাটা কিন্তু আসলে এটা নেগেটিভ একটা ইফেক্ট ফেলে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর দিকে দেখি, যে ওই দেশে কিন্তু প্রচুর পরিমাণে বিনিয়োগ হয়। যেমন দেখা যায় মালদ্বীপে, যদি ২০২২ সালের একটা ইনভেস্টমেন্ট এদিকে রিপোর্ট দেখাচ্ছে যে মালদ্বীপ প্রায় $0.7 বিলিয়ন, যেটা কিনা ওদের জিডিপি রেশিও 11.7%। ইন্ডিয়া $49 বিলিয়ন, যেটা ওদের জিডিপি রেশিও 1.44%। শ্রীলঙ্কা $0.89 বিলিয়ন, বাংলাদেশ $3.4 বিলিয়ন, পাকিস্তান $1.3 বিলিয়ন, নেপাল $0.065 বিলিয়ন, ভুটান $0.01 বিলিয়ন। তো এইখানে যদি আমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি বা অন্যান্য দেশগুলোর সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে বাংলাদেশের আসলে জিডিপি রেশিও 0.075, জিডিপি এফডিআই রেশিও, যেটা কিনা শ্রীলঙ্কার থেকে কম, ইন্ডিয়ার থেকে কম, মালদ্বীপ থেকে তো অনেক কম। তার মানে আমরা কিন্তু আসলে, যদিও আমাদের কান্ট্রি বড়, তাই সেই হিসেবে এফডিআই একটু বেশি দেখাচ্ছে এই তিনটা দেশ থেকে, কিন্তু যদি ইন্ডিয়ার সাথে তুলনা করি সেই হিসেবে কিন্তু আমাদের জিডিপি রেশিও অনেক কম, এবং আমাদের এফডিআইও কি আসলে খুব খুব বেশি কম তাদের দেশের তুলনায়। আর মালয়েশিয়ার সাথে তুলনা করলে তো আসলে এটা কথাই নেই। তো এটা একটু তুলনার পরে আসতেছি। এর আগে একটু বাংলাদেশের সমস্যাগুলো কোথায় বা বাংলাদেশ কেন আসলে এই ঝামেলা হচ্ছে সেটা একটু দেখি। এখানে মামুনুর রশিদ স্যার বারবারই একটা জিনিস দেখাতে চেয়েছেন, সেটা হচ্ছে আমাদের দেশে ছোটবেলা থেকেই বা আরো আগের থেকেই তারা সবাই শুনে আসছে যে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে হবে, কর্মসংস্থানের প্রসার করতে নতুন ব্যবসা বাণিজ্য সৃষ্টির প্রয়োজন, ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন। কিন্তু এগুলোর জন্য তো বিনিয়োগ দরকার, দেশীয় বিনিয়োগ হোক, বিদেশি বিনিয়োগ হোক, সেগুলো দরকার। এন্ড বিদেশি বিনিয়োগ করার জন্য সেই পরিবেশ দরকার আছে, কিন্তু সেই পরিবেশটা কি আদৌ আমাদের দেশে আছে? না, আমাদের দেশে সেই পরিবেশটা নেই। সেই পরিবেশটা নেই, এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই যে প্রথমেই বললাম যে একটা দেশ তো প্রথম দেখবে যে এখান থেকে কোম্পানিগুলো লাভ করেছে কি এরকম, তারপরে দেশ দেখবে যে এখানে আসলে ঋণ পাওয়ার, ব্যাংক ঋণ পাওয়ার সহজলভ্যতা কেমন, দক্ষ শ্রমিক পাওয়ার সুযোগ সুবিধা কেমন, ব্যবস্থাপনা কেমন আছে, যাতায়াত কেমন আছে, মুনাফার বাইরে নিয়ে যাওয়ার প্রবণতাটা বা সুবিধাটা কেমন আছে, প্রচলিত আইন কাঠামো কেমন আছে, আমলাতান্ত্রিক বিষয়টা বা দুর্নীতির প্রকোপ কেমন আছে, এই বিষয়গুলো কিন্তু পাশাপাশি দেখে। এখন আমাদের দেশে কি এই বিষয়গুলো আসলে কি ভালো?
না, এই বিষয়গুলো আমাদের দেশে ভালো না। আমাদের দেশে দেখা যায় বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা ভোগাতে হয়, রাজনৈতিক অস্থিরতা রয়েছে, আর্থিক খাতের শৃঙ্খলার একটা অভাব রয়েছে, বিনিয়োগের যে নীতি, এই নীতির ধারাবাহিকতা নেই। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রতিবারই নীতি চেঞ্জ হয়, আমরা একটা ফিক্সড নীতির উপরে থাকতে পারি না। আমাদের নীতি বারবার চেঞ্জ হলে তো এটা বাইরের দেশে বিনিয়োগকারীদের জন্য একটা হ্যাসেল। তারা এই দেশে বিনিয়োগ করবে, কোম্পানি বড় করবে, তাদের যদি নীতি নৈতিকতা, লাইসেন্স, বিভিন্ন কিছু নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয়, এটা তো তাদের জন্য সমস্যা। দেখা যায় যে আমাদের দেশের পার্শ্ববর্তী যে দেশগুলো, যেমন যদি আমরা ভিয়েতনামের কথা বলি, চীনের কথা বলি, মেক্সিকোর কথা বলি, ভারতের কথা বলি, সেখানে অর্থনৈতিক সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু এফডিআই প্রচুর পরিমাণে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, স্পেশালি ম্যানুফ্যাকচারিং খাতে, প্রযুক্তি খাতে এবং অন্যান্য ক্ষেত্রেও তারা অনেক পরিমাণ কি করেছে, ইনভেস্টমেন্ট করেছে। তারা আকৃষ্ট করতে পেরেছে ওই সকল দেশকে বিভিন্ন ভাবে, কিন্তু আমরা আসলে কি সেইভাবে আমরা আকৃষ্ট করতে পারিনি, আমরা আকর্ষণটা তাদেরকে করতে পারিনি। বিনিয়োগ মহলে দেশের যথাযথ ব্র্যান্ডিং করা, বিনিয়োগ বান্ধব যে সংস্কৃতি গড়ে তোলা, সেটা আমরা এখনো করতে পারি নাই। একটা স্থিতিশীল অবস্থা তৈরি করা, সেটা করতে পারি নাই। দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করা, সেটা আমাদের এখনো সম্ভব হয় নাই। যে কারণে কি আমাদের বিনিয়োগ বরাবরই কি কম হয়েছে। আমাদের দেশে বিনিয়োগ করলে আসলে উৎসাহী হতে পারে না তারা। ওই যে বারবারই এটা জিনিস দেখাচ্ছে যে বাংলাদেশের প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধির জন্য দরকার হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করা, রাজনৈতিক অস্থিরতা, এই রাজনৈতিক অস্থিরতাটা আসলে মিটানো দরকার, এবং একটা ফিক্সড নিয়ম, সেই নিয়মটা আসলে করে আমাদের আগানো দরকার। বিনিয়োগ নীতির ক্ষেত্রে অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করা দরকার। বিনিয়োগের একটা বিশাল ব্যাপার হচ্ছে শিল্প কারখানা স্থাপনের জন্য যে প্রয়োজনীয় জমি, সেই জমির ব্যবস্থাপনা ঠিকমতো করা, উন্নত অবকাঠামো করা, তাহলে কি বিনিয়োগ আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা যদি মালয়েশিয়ার কথা দেখি, যে মালয়েশিয়া আসলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানিতে জাপান, দক্ষিণ কোরিয়া সহ তাইওয়ান অনেক দেশ প্রচুর ইনভেস্ট করেছে। 1991 থেকে 99 সালে মালয়েশিয়ার যদি ইনভেস্টমেন্ট দেখা যায়, তার 80% বেশি ছিল কি এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স খাতে বিনিয়োগ। এবং এই বিনিয়োগের ফলে মালয়েশিয়া কিন্তু কি 2020 সালের মধ্যে একটা শিল্পোন্নত দেশের, আত্মনির্ভরশীল দেশে একটা পরিণত হয়েছে। তো এই যে এই সম্ভাবনাটা, এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে একটু আমরা একটু দেখে আসি। যেমন এখানে এটা হচ্ছে মালয়েশিয়া, এটা মালয়েশিয়া, আর এ পাশে হচ্ছে বাংলাদেশ, এ পাশে বাংলাদেশ, মালয়েশিয়া এন্ড বাংলাদেশ। তো এখন মালয়েশিয়ার যদি আমি হাইওয়ে দেখি অবকাঠামোর ক্ষেত্রে, মালয়েশিয়ার হাইওয়ে আছে 2,90,000 কিলোমিটার রাস্তা, 2,90,000 কিলোমিটার। বাংলাদেশে সেটা 22,800, মাত্র 22,800 কিলোমিটার। তো এখন তো বলতে পারেন যে মালয়েশিয়ার ল্যান্ড এরিয়া বেশি, ল্যান্ড এরিয়া কত বেশি, বাংলাদেশের দ্বিগুণের কিছু বেশি। 3,30,000-এর মতো তাদের ল্যান্ড এরিয়া, বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশের ল্যান্ড এরিয়া। তো দ্বিগুণের বেশি, কিন্তু রাস্তা 10 গুণের বেশি হাইওয়ে। বাংলাদেশে যে শ্রমিকদের মজুরি 113 USD মান্থলি, ওদের তো শ্রমিকের মজুরি বাংলাদেশের দ্বিগুণের বেশি, 347-এর মতো ইউএসডি। এখন দেখি যে সমস্যাটা কোথায়। বাংলাদেশের হাইওয়েতে একটা সমস্যা দেখালাম, বাংলাদেশের ক্লিননেস, দুর্নীতিমুক্ত অবস্থার ক্ষেত্রে একটা রেটিং হয় 100-র ভিতরে কত পায়, বাংলাদেশ সেখানে মাত্র 24 মার্ক পেয়েছে 100-তে। সেখানে মালয়েশিয়ার মার্ক 50 100-তে, আমেরিকার মার্ক 69-এর কাছাকাছি। তার মানে কি এই মার্কটা কিন্তু ভেরি করে যে একটা দেশ কতটা ক্লিন। যদি কারাপশনের র্যাঙ্কিং করি, বাংলাদেশ 149তম, কতটা পিছিয়ে আছে বাংলাদেশ, কতটা নিচে কারাপশনের দিক থেকে। আর এদিকে মালয়েশিয়া 57 র্যাঙ্কে, তার মানে মালয়েশিয়া ক্লিন কান্ট্রির মধ্যে এগিয়ে রয়েছে। তো এই ক্ষেত্রে থেকে কিন্তু বোঝা যায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবকাঠামো যতটা জরুরি, এর সাথে জরুরি ক্লিন থাকাটা, একটা দেশ দুর্নীতিমুক্ত থাকাটা। এই কারণেই যে বাংলাদেশে মজুরি অনেক কম হওয়া সত্ত্বেও, যদিও মালয়েশিয়ার মজুরি বাংলাদেশের দ্বিগুণের বেশি, তারপরও মালয়েশিয়া এফডিআই $16 বিলিয়ন, বাংলাদেশে সেখানে মাত্র $3 বিলিয়ন। তার মানে কি বোঝা যাচ্ছে, অবকাঠামো উন্নয়ন খুব গুরুত্বপূর্ণ, এর সাথে দুর্নীতি মুক্ত থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা আমরা যতই বলি সস্তা শ্রমের কথা, মালয়েশিয়া কিন্তু সস্তা শ্রম না। সেই হিসেবে 34,000 টাকার মতো বাংলাদেশি টাকা, বা 40,000 টাকার মতো স্যালারি, মিনিমাম স্যালারি। বাংলাদেশে সেখানে 11 থেকে 12,000 টাকা স্যালারি। তো এত কম হওয়ার পরও কিন্তু বাংলাদেশে মাত্র $3 বিলিয়ন বিনিয়োগ, আর মালয়েশিয়াতে $16 বিলিয়ন। এই পার্থক্যটা তৈরি করেছে এই দুর্নীতি
আর এই যে অবকাঠামো, এই দুইটা জিনিস কিন্তু তার পাশাপাশি জমি জমার ব্যবস্থা, আমরা আর্থিক জটিলতা, এই সকল ব্যবস্থা তো আছি। সুতরাং আমাদের এখন কি করতে হবে, আমরা যদি দ্রুত বিনিয়োগ আমাদের দিকে আনতে চাই, তাহলে আমাদের এই অতি দ্রুত যে বাণিজ্য মেলা করি বা বিভিন্ন সম্মেলন করি, এই সকল থেকে ফিরে এসে আমাদের যে প্রচলিত নিয়মগুলো আছে সেগুলোকে আধুনিকায়ন করতে হবে। আমাদের এই এই ট্রান্সপারেন্সি বাড়াতে হবে আমাদের। আমাদের জটিলতা এগুলো থাকা যাবে না। কোনো একটা লোক ব্যবসা করবে, তাকে ব্যবসা করতে যেতে হবে, তাকে যাতে অন্য জটিলতার মধ্যে, লাইসেন্সিং জটিলতা, অন্য জটিলতার মধ্যে না যাই। ট্যাক্স, শুল্ক ছাড়, মুনাফা প্রত্যাবাসনের অন্যতম ব্যবস্থা করতে হবে আমাদের। এই সকল ব্যবস্থাগুলো যদি করতে পারি, তাহলেই দেখা যাবে আমরা কি করতে পারবো, আমরা সহজে আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগ ড্র করতে পারবো। এবং বৈদেশিক বিনিয়োগ আস্তে আস্তে দিন দিন স্টকটা কমবে না, এটা বরঞ্চ দিন দিন বেড়ে যাবে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পারছে, তাহলে আমরা কেন পারবো না। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।